সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তো ভালোভাবে তোমরা ঈদ উদযাপন করছো আশা করি। এই লকডাউনের মাঝে আমাদের কোনো কিছু থেমে থাকে না, সবাই সবার নিজ নিজ কাজগুলো করতে হচ্ছে। তো আজকে থেকে তোমাদের কৃষি শিক্ষা বিষয়ে ক্লাস শুরু হচ্ছে, অনলাইন ক্লাস। সেই ক্লাসে তোমরা মনোযোগ সহকারে দেখবে। ইউটিউব থেকে তোমরা ডাউনলোড করে পরবর্তীতে দেখে পড়াশোনার প্রস্তুতি নেবে। কিছুদিনের মধ্যেই তোমাদের দ্বিতীয় অনলাইন পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে। তো সেই পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়গুলো এখন তোমাদের এই ইউটিউবে ক্লাসগুলো তোমরা দেখবা। আর এই ক্লাস বুঝতে বা কোনো সমস্যা হলে কোনো কিছুতে আমাদের সাথে যোগাযোগ করবা। ইতিমধ্যে আমাদের প্রধান শিক্ষক জুম ক্লাস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা তোমাদের সাথে জুমেও ক্লাস করব, সেই ক্লাসগুলোতেও অংশগ্রহণ করবা। তো আজকে আমি তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কৃষি ও জলবায়ু, তৃতীয় অধ্যায়। কৃষি ও জলবায়ু এই অধ্যায়ের মধ্যে আমাদের প্রথমে যেটা জানতে হয় যে কৃষি কাকে বলে। কৃষি কথাটার অর্থ কি? কৃষি হচ্ছে চাষাবাদ করা, যেটা ফসল, পশু পাখি, মাছ ও বন চাষ করার জন্য মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি শিক্ষা বলে। তো ফসল, পশু পাখি, বিষয়গুলো মনে রাখবে। ফসল, পশু পাখি, মাছ ও বন চাষ করার জন্য মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনা কৃষি বলে। তাহলে এখানে দেখো কতগুলো টার্ম আছে। একটা হচ্ছে ফসল, একটা হচ্ছে পশু পাখি, মাছ, বন, চারটা। এই চারটার বিষয়কে কিভাবে মাটির সাথে ব্যবহার করে উৎপাদন করা যায় সেটাই হচ্ছে কৃষি। এখন কৃষি কাজ করতে হলে তোমাদের জলবায়ু সম্পর্কে ধারণা থাকতে হবে। আবহাওয়া ও জলবায়ুর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ফসল নির্বাচন করতে হয় এবং সেই ফসলগুলো আবহাওয়া এবং জলবায়ুর উপর ভিত্তি করেই তার উৎপাদনের হ্রাস এবং বৃদ্ধি ঘটে। তো সেই জন্য তোমাদেরকে জলবায়ু সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। আশা করি তোমরা এটা লেখা নিছো। এখন আমরা জানবো জলবায়ু কাকে বলে। জলবায়ু বুঝতে হলে প্রথমে তোমাদেরকে বুঝতে হবে আবহাওয়া কাকে বলে। আবহাওয়ার সংজ্ঞাটা একটু জেনে নাও। আবহাওয়া কাকে বলে? কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের গড় তাপমাত্রা, বায়ু প্রবাহ, বিভিন্ন রকমের পরিবেশের তাপ ইত্যাদি নির্দিষ্ট পরিমাণ যেই 24 ঘন্টার বাস্তবতাটা বোঝায় সেটা হচ্ছে আবহাওয়া। তোমরা সংজ্ঞাটা লিখে নাও, আবহাওয়া কাকে বলে। তোমাদের পূর্বের শ্রেণীর বইতে এই আবহাওয়া সম্পর্কে কথাগুলো ছিল। নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের গড় 24 ঘন্টা তাপমাত্রা, বায়ু প্রবাহ, বায়ুর চাপ, আর্দ্রতা ইত্যাদি ইত্যাদির গড় অবস্থাকে আবহাওয়া বলে। তাহলে আবহাওয়া যদি বুঝতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে জলবায়ু কাকে বলে। কোনো নির্দিষ্ট অঞ্চলের, সেখানে হবে নির্দিষ্ট অঞ্চলের, কোনো নির্দিষ্ট অঞ্চলের 20 থেকে 30 বছরের
গড় আবহাওয়াকেই জলবায়ু বলা হয়। তোমরা লিখে নিতে পারো জলবায়ু। কোনো নির্দিষ্ট অঞ্চলে অঞ্চলে 20 থেকে 30% গড় আবহাওয়াকে জলবায়ু বলে। তো তোমাদের কৃষি বোঝা হচ্ছে, আবহাওয়া বুঝতে পারলা, জলবায়ু তোমরা আশা করি বুঝতে পারছো। এই জলবায়ুর উপর ভিত্তি করে যেহেতু কৃষি কাজ করা হয়, এই জলবায়ুর উপর ভিত্তি করে দেখা গেছে কিছু কিছু সমস্যা কৃষি ক্ষেত্রে দেখা যায়। এর মধ্যে একটা আছে অতিবৃষ্টি, খরা এবং বিরূপ আবহাওয়া। এইগুলোর কারণে অনেক সময় ফসলের অনেক বেশি ক্ষতি হয়ে থাকে। তো বিরূপ আবহাওয়া বলতে কি বোঝায়? বিরূপ আবহাওয়া হচ্ছে ফসলের প্রতিকূল পরিবেশে যে তৈরি হয় সেটাই হচ্ছে বিরূপ আবহাওয়া। তোমরা অষ্টম শ্রেণীর বইতে পড়ছিলাম প্রতিকূল পরিবেশ বা বিরূপ আবহাওয়া সম্পর্কে জলবায়ু পরিবর্তনের সাথেই তার সম্পৃক্ততা। জলবায়ু প্রতিকূল এবং বিরূপ আবহাওয়ার জন্য তার প্রধান কারণ। শীতকালে অতি শৈত্য বা কম শৈত্যপ্রবাহ, গ্রীষ্মকালে অতি উচ্চ তাপমাত্রা, খরা, লবণাক্ততা, বন্যা বা জলাবদ্ধতা হলো বাংলাদেশের ফসল উৎপাদনের প্রতিকূল পরিবেশ বা বিরূপ আবহাওয়া। আসার কথা হচ্ছে ইদানিং আমাদের বাংলাদেশের বিজ্ঞানীরা অনেক গবেষণার ফলে পরিশ্রম করে লবণাক্ত এলাকায় কিভাবে চাষাবাদ করা যায় এবং লবণাক্ততার প্রতিকূলতা কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই জন্য অনেক প্রচেষ্টা তাদের রয়েছে এবং সেখান থেকে কিছু সফলতা আসছে। তোমরা পরবর্তী অধ্যায়ে একটু জানতে পারবা। পূর্ব প্রস্তুতি ও যথাযথ ব্যবস্থাপনা না থাকলে এই ধরনের প্রতিকূল পরিবেশ ও বিরূপ আবহাওয়ায় ফসলের ফলন ব্যাপকভাবে হ্রাস পায়। এই বিরূপ আবহাওয়া ও প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের পূর্ব শর্ত হলো উপযোগী ফসল ও ফসলের জাত নির্বাচন করা। তোমরা আমার ক্লাস দেখার সময় অবশ্যই বই হাতে নিবে এবং তার পৃষ্ঠা নাম্বার সহ শুনে দেখে বই নিয়ে পরে সেগুলো বোঝার চেষ্টা করো। আমি এখন তোমাদের বইয়ের 71 পৃষ্ঠায় থেকেই করছি। সেখান থেকে তোমাদের যদি কোনো শব্দ বা কোনো লাইন বুঝতে সমস্যা হয় তোমরা পরবর্তীতে আমার সাথে ফোনে অথবা বিভিন্নভাবে যোগাযোগের সুযোগ আছে। জুম ক্লাসে তোমরা কথা বলতে পারবে, সেইগুলো নোট করে রাখবে। তাহলে আমার সাথে ক্লাসের সময় সরাসরি তোমরা কথা বলে জানতে পারবে, অথবা তোমরা অনলাইনে যে তোমাদের ফোনের মাধ্যমে প্রশ্ন করে জানতে পারবে আশা করি। তো তোমাদের কাছে এই নাম্বার আমাদের জুম আইডিও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করবে এবং অবশ্যই তোমাদেরকে বই নিয়ে বসতে হবে এবং বাসায় বসে বসে পড়াশোনা করতে হবে। তোমরা যদি চেষ্টা করো নিজেদেরকে তৈরি করার, বাসা থেকে এই বিষয়গুলো অন্তত সহজ বিষয়গুলো তোমরা ভালো ফলাফল করতে পারবে। তোমাদের এই অনলাইন পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নে তোমরা ইতিমধ্যে অভিজ্ঞতা নিয়ে গেছো যে সেখানে সংক্ষিপ্ত এবং নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়, সেখান থেকে তোমরা টিক মার্ক দিলেই তোমরা নাম্বার পেয়ে যাচ্ছ। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে পরীক্ষায় নাম্বার পাওয়া। তো তোমরা যদি এগুলো ভালোভাবে পড়াশোনা করো, বসে টেবিলে বসে, তাহলে এগুলোতে ভালো রেজাল্ট দিতে পারবে। তোমাদের দেখো বই 71 পৃষ্ঠায় আছে শৈত্য সহিষ্ণু ফসল। এখানে শৈত্য সহিষ্ণু ফসল বলতে কি বোঝায়? শৈত্য মানে হচ্ছে শীত, সহিষ্ণু মানে সহ্য ক্ষমতা। কিছু কিছু ফসল আছে শীতটাকে সে সহ্য করে নিতে পারে, যেমন শীতকালীন ফসল। আমাদের দেশের এই ফসল চাষের জন্য দুইটা ভাগে ভাগ করা হয়েছে পুরো বছরটাকে। এই বাংলাদেশের যে অঞ্চল, এই অঞ্চলের ফসলের দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যেটাকে বলা হয় রবি ফসল আর একটা হচ্ছে খরিফ। তো এগুলো বাংলায় বলা হয় মৌসুম। রবি মৌসুম এবং খরিফ মৌসুমের ফসলগুলো আলাদা আলাদা। কেন আলাদা? কিছু ফসলের প্রচুর আলো দরকার
এবং বৃষ্টিপাত দরকার। এই আলো এবং বৃষ্টিপাত নির্ভর যে ফসলগুলো সেগুলি হচ্ছে খরিফ মৌসুম, আর যেগুলো কম আলো এবং বৃষ্টিপাত সহ্য করতে পারে না সেই ফসলগুলোই হচ্ছে রবি শস্য। এই রবি শস্যের বেলায় দেখা গেছে কোনো কোনো বছর বেশি শীত পড়ে, কোনো বছর কম শীত পড়ে। বেশি শীত পড়লে আবার তাদের ফসলের হ্রাস হয়। এই জন্য এই জলবায়ু সম্পর্কে সচেতনতা এবং জলবায়ু সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে তোমাদেরকে ফসলের জাত নির্বাচন করতে হবে। তো শৈত্য সরিষু ফসল হচ্ছে বাংলাদেশের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল। শীতকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জানুয়ারি মাসে হয়ে থাকে। শীতকালে সর্বোচ্চ গড় তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এই তাপমাত্রায় সত্য বেশি পড়লে, সত্যতা দীর্ঘস্থায়ী হলে শীতকালীন ফসল যেমন গোল আলু, গমের ফলন ভালো হয়। তবে রূপা আমন ও বোরো ধানের পরাগায়ন ও দানা গঠনে শৈত্য বেশি পড়লে অর্থাৎ তাপমাত্রা কমে গেলে চিটা হয়ে যায়। এই সময় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে কয়েকদিন এই অবস্থা স্থায়ী হলে ফসলের ফলন ব্যাপকভাবে হ্রাস পায়। এই জন্য সঠিক সময়ে বীজ বপন, চারা রোপণ করতে হবে। দ্বিধান 36, দ্বিধান 55 এই দুটি শস্য সরিষু ধানের জাত। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে বাংলাদেশের বিজ্ঞানীরা গবেষণা করে অনেক দূর এগিয়ে গেছে। সেখানে দেখো দ্বিধান 36 এগুলোই আসে তোমাদের পরীক্ষায়। এই ব্রি বলতে এখানে একটা সংক্ষিপ্ত নাম, অর্থাৎ একটা গবেষণা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। ইনস্টিটিউট মানে হচ্ছে যেখানে পড়াশোনা করা হয় এবং গবেষণা করা হয়। এই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট দ্বারা গবেষণার ফলে যে ধানটা তৈরি করা হয়েছে সেই ধানটার নামই হচ্ছে ব্রি ধান। এই ব্রি ধান 36 এবং ব্রি ধান 55 এই দুটি শস্য সরিষু ধানের জাত। তাহলে এই দুইটা ধান আমাদের দেশে শীতকালে যদি চাষ করা হয় তাহলে ফলন ভালো হবে। এই ব্রি ধান 55 এই জাতটি 2011 সালে অনুমোদন লাভ করে। আগাম উচ্চ ফলনশীল এই জাতের গাছের উচ্চতা 100 সেন্টিমিটার হয়। বোরো মৌসুমে হেক্টর প্রতি গড় ফলন 7 টন, আউশ মৌসুমে 4.5 টন। বোরো মৌসুমে জাতটি মাঝারি শৈত্য সহ্য করতে পারে বলে দেশের শৈত্যপ্রবণ এলাকায় চাষ করা যায়। তাছাড়া জাতটি মাঝারি লবণাক্ততা এবং খরাও সহ্য করতে পারে। জাতটির জীবনকাল বোরো মৌসুমে 145 দিন এবং আউশ মৌসুমে 100 দিন। তো তোমাদের এই 100 দিন, 145 দিন, তারপরে ফলন প্রতি কত টন, এই যে 7 টন লেখা আছে, আউশ মৌসুমে 4.5 টন, তারপরে এখানে ব্রি ধান 55, ব্রি ধান 36, এই জিনিসগুলি দেখবে যে পরীক্ষার সময় নির্বাচনী যে পদ্ধতিতে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো করা হয় সেখানে এগুলো দেওয়া থাকে। এই জিনিসগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে করবে। এখানে আরও আছে খরা সরিষু ফসল। তো ঠিক একই রকমের শৈত্য সরিষু ফসল এবং খরা সরিষু ফসল, এই ফসলগুলো বিজ্ঞানীরা গবেষণা করে যে জাতগুলো নির্বাচন করছে তোমরা এগুলো ভালো করে নিবে। তোমাদের 73 পৃষ্ঠা বইয়ের মধ্যে দেখো এখানে উত্তম লবণাক্ততা সহিষ্ণু এবং মধ্যম লবণাক্ততা সহিষ্ণু, লবণাক্ততা সংবেদনশীল, যেই সংবেদনশীল শব্দটা হচ্ছে যেটা তার সমস্যা করে সেটাই হচ্ছে সংবেদনশীল। তো এইগুলোর নাম দেওয়া আছে, এগুলো তোমরা ভালো করে বাসায় পড়ে নিবে, তাহলে আশা করি বুঝতে পারবে। তো আমি তোমাদের পরবর্তী পরিচ্ছেদে যাচ্ছি, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কৃষিক্ষেত্রে প্রভাব। একটু আগে আমি তোমাদের বলছিলাম যে জলবায়ুর ক্ষেত্রে আমাদের ফসলের ফলন হ্রাস এবং বৃদ্ধি ঘটে। কী ধরনের ফসল হ্রাস এবং বৃদ্ধি ঘটে এবং এগুলো থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়, সেই জন্য দ্বিতীয় পরিচ্ছেদে জলবায়ু পরিবর্তন এবং কৃষিক্ষেত্রে প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা বইয়ের 76 পৃষ্ঠা হলো, সেখানে দেখতে পাবে এগুলো লেখা আছে। আর তোমাদের বুঝতে সমস্যা হলে বারবার বলছি তোমরা এগুলো আমাদের সাথে যোগাযোগ করবে, আর বাসায় বসে পড়তে হবে। পড়লে না বুঝবা কি না বুঝবা সেটা জানতে পারবে। এই জন্য বাসায় মনোযোগ সহকারে পড়বে, না পড়লে কিছুই শিখে যাবে। আমি তোমাদের এই ক্লাসে মনে আগেও বলছিলাম, পড়িলে বই আলোকিত বই, না পড়িলে বই অন্ধকারে বই। তাহলে তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। পড়াশোনা মনোযোগ না দিলে পড়াশোনা বোঝা কঠিন হয়ে যাবে।
আর পড়াশোনা যদি বেশি মনোযোগ দাও তাহলে পড়াশোনা করাটা সহজ হয়ে যাবে, ভালো লাগবে। জলবায়ু পরিবর্তনের কৃষিক্ষেত্রে প্রভাবে বাংলাদেশের ফসল উৎপাদনের যে প্রভাবটা সেখানে তোমাদের বই দেখতে দেখো, সৃষ্টি শুরু থেকেই পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হয়ে প্রাণী ও উদ্ভিদের বসবাস উপযোগী হয়ে ওঠে এবং জলবায়ু পরিবর্তনের ধারা অত্যন্ত ধীরগতিতে অব্যাহত ছিল। কিন্তু বিগত 1 শতকের পৃথিবীর অনেক ক্ষেত্রে জলবায়ুর উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের প্রকৃতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই পরিবর্তনের জন্য দায়ী উন্নত বিশ্ব, নগরায়ন, যান্ত্রিক কলকারখানা, এসবের কারণে। তো এগুলোর উপর ভিত্তি করে আমাদের সারা বিশ্বের সকলে মিলে একটি চেষ্টা করতেছে, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশের আগে থেকেই পৃথিবীর একটি অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দুর্যোগের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। সেই জন্য আইপিসিসি একটি সংস্থা তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে ইন্টার গভর্নমেন্ট প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এই সমীক্ষায় বাংলাদেশে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে 1985 ও 1998 সালের মধ্যে 1 মাসে 1 ডিগ্রি সেলসিয়াস, নভেম্বর মাসে 0.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এই গবেষণার ফলে দেখো তারা অনেক রকমের কি সমস্যা সেগুলো উল্লেখ করছে। এখানে 2 নম্বরে দেখা আছে বাংলাদেশে 8,30,000 হেক্টর জমিতে লবণাক্ততা দেখা দিয়েছে। তার মানে হচ্ছে সাগরের পানি বেড়ে যাচ্ছে। কিভাবে বেড়ে যাচ্ছে? তাপমাত্রা বাড়লে মেরু অঞ্চলের বরফগুলো গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি করতেছে। সেই কারণে বাংলাদেশে 8,30,000 হেক্টর জমিতে লবণাক্ততা দেখা দিয়েছে। বাংলাদেশে গড় বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে। 2003, 2004 এবং 2007 সালে বন্যা হয়েছে। এই বন্যার সংখ্যাও বেড়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে। গ্রীষ্মকালে সমুদ্রের নোনা পানি নদীপথে দেশের অভ্যন্তরে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করেছে। গ্রীষ্মকালে অতি উচ্চ তাপমাত্রা, অনিয়মিত ও অসাময়িক বৃষ্টিপাত, অল্প সময়ে অধিক বৃষ্টি এবং জলাবদ্ধতার সৃষ্টি, ভূমিধস, শুষ্ক মৌসুমে কম বৃষ্টিপাত, বন্যায় ভয়াবহতা ও সংখ্যা বৃদ্ধি, আকস্মিক বন্যা ও খরার ফলে ফসলহানি, অতিরিক্ত ঠান্ডা ও গরম, উপকূলীয় এলাকায় লবণাক্তজনিত পরিমাণ বৃদ্ধি ও ভূমিক্ষয়, জলোচ্ছ্বাসের তীব্রতা ও সংখ্যা বৃদ্ধি, কুয়াশা ও শিলাবৃষ্টি এইসব বেড়ে যাচ্ছে। এগুলো হচ্ছে বাংলাদেশের যে আইপিসিসি এর গবেষণা প্রতিবেদন, এই সমীক্ষার প্রতিবেদনে এই সমস্যাগুলো বাংলাদেশে দেখা যাচ্ছে। এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? তাহলে আমাদের কৃষি শিক্ষা বিষয় সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে এবং গবেষণা করতে হবে। আমরা আগে জেনেছি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে গ্রীষ্মকালে তাপমাত্রা ও শীতকালে তাপমাত্রা হ্রাস বৃদ্ধি হয়। পাশাপাশি গ্রীষ্ম ও শীতকালে তাপমাত্রা হ্রাস বৃদ্ধির অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা হয়। কখনো গ্রীষ্মকালে অতি উচ্চ তাপমাত্রা, শীতকালে অত্যাধিক শীত পড়তে দেখা যায়। তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশের উফশি ফসলের ফলন কমে যাবে। এই উফশি ফসলটা কি? এমন কিছু শব্দ আসবে করার মধ্যে তোমরা যেগুলো বুঝতে সমস্যা হতে পারে, তো সেগুলোর নিচে দাগ দিয়ে দিবে। এবং আমি এখন তোমাদের এই অনলাইন ক্লাসের মধ্যে তোমাদের বোঝার জন্য বলে দিচ্ছি, উফশি মানে উচ্চ ফলনশীল জাত। যেই গবেষণার ফলে যে উন্নত জাতগুলো সেগুলোকে বলা হয় উফশি ফসল। এগুলো দেখা 2 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি সম্ভব হবে না। আলু ও অন্যান্য শীতকালীন ফসলের উৎপাদনের ধস নামবে। ধানের জন্য অসহ্য গরম তাপমাত্রা হলো 35 ডিগ্রি। এই অসহ্য তাপমাত্রা যদি হয় 35 ডিগ্রি সেলসিয়াস, ফুল ফোটার সময় ধান গাছে সবচেয়ে বেশি কাটা হয়। এই সময় তাপমাত্রা 35 ডিগ্রি বা তার বেশি হলে চিটার পরিমাণ বেড়ে যাবে। বাংলাদেশে ফসল উৎপাদনের প্রভাব, বাংলাদেশে ফসল উৎপাদনে লবণাক্ততার প্রভাব, এই বিষয়গুলো একইভাবে আমাদের ফসলের উপরে প্রভাব ফেলছে। তো আশা করি তোমরা এই পরিচ্ছেদটা ভালোভাবে বুঝতে পারছো। তৃতীয় পরিচ্ছেদে আসি, দেখো সেখানে লেখা আছে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে অভিযোজন কৌশল। অভিযোজন, যে অভিযোজন শব্দটা কি? অভিযোজন ইংরেজিতে বলে অ্যাডাপ্টেশন, অর্থাৎ প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খেয়ে নেওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতাটাই হচ্ছে অভিযোজন। এই আমাদের কৃষি যে সমস্যাগুলো হচ্ছে ফসলের, সেই ফসলগুলো যদি আমাদের
পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারে, সেটাই হবে আমাদের কৃষি শিক্ষার ক্ষেত্রে অভিযোজন। এইগুলো কলা কৌশল সম্পর্কে তৃতীয় পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে, ফসলের অভিযোজন কৌশল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি প্রতিকূল পরিবেশে উদ্ভিদ বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় ও জীব রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে খাপ খেয়ে নেয়। এই খাপ খেয়ে নেওয়ার কৌশল হচ্ছে অভিযোজন। তোমাদের এই 80 পৃষ্ঠা বইয়ে দেখো, বইয়ের 80 পৃষ্ঠায় এই সংজ্ঞাটা দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখে নিবা এবং জানার জন্যই পড়াশোনা করবা, শুধু পরীক্ষা পাস করলেই হয়। আমি তো তোমাদের বলি বারবার, পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকার। আমরা যদি বলি যে পাস করবো, করবো না, বা কম করে সাজেশন করে শুধু পাস করে যাবো, তাইলে কিন্তু জানতে পারতাম। জানার জন্য করতে হবে, সময় টেবিলেই বেশি দিতে হবে। অনলাইনের কারণে তোমাদের এই ক্লাসের জন্য মোবাইল লাগবে, মোবাইলে শুধু ওই পরীক্ষাই দিবা, মোবাইলের আর কিছু ক্লাস দেখবো, আমাদের এই ক্লাসগুলো এগুলো দেখে এরপরে বই নিয়ে বসে যেতে হবে। সারে ক্লাসে কি বললো, ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকেও অনেক ক্লাস পাওয়া যায়, সেখান থেকেও তোমরা সংগ্রহ নিয়ে কিন্তু ওই বইয়ে বসতে হবে, টেবিলে দেয়া বই নিয়ে বসতে হবে, তাইলেই পড়াশোনা হবে। তো এখানে দেখো, এই খাপ খেয়ে নেওয়ার কৌশলটি হচ্ছে অভিযোজন। ফসলের অভিযোজন কৌশলের জন্য অনেকেই কাজে লাগিয়ে কৃষি বিজ্ঞানের প্রতিকূল পরিবেশের চাষটিকে বিভিন্ন ধরনের ফসলের জাত উদ্ভাবন করছে। একটু আগে তোমরা পড়ে আসলে বিনা 36 সহ্য করতে পারে। কিভাবে করতে পারে এটা তারা গবেষণা করে কিভাবে তাকে খাপ খেয়ে নেওয়া যায়, এই চেষ্টাটাই করছে। সেই চেষ্টার ফলেই আমাদের এই কৃষিতে উন্নত হয় বাংলাদেশে এখন বিভিন্ন ক্ষেত্রে কৃষিতে অনেক বেশি উচ্চ পর্যায়ে রয়েছে, এগুলো অন্য দিক থেকে বাংলাদেশ পৃথিবীর সাথে পাল্লা দিতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু কৃষিতেই তারা পাল্লা দিতে পারতেছে। তোমরা জানবা এই কিছুদিনের মধ্যে যদি ভালো করে পড়াশোনা করতে পারো, আর তোমাদের বড় ভাই যারা আছে কানাডা সহ বিভিন্ন দেশে পৃথিবীর বাংলাদেশের লোক নিচ্ছে, এবং বাংলাদেশের এই কৃষি ক্ষেত্রে অবদানের কারণে কৃষি ডিপ্লোমা এবং বিভিন্ন রকমের কৃষিতে অনার্স মাস্টার্স করা ছাত্রদের অনেক সুযোগ সুবিধা আসতেছে। তো তোমরা এই বিষয়টাকে অবহেলা করবে না, ভালোভাবে পড়াশোনা করে সকল বিষয়েই পড়াশোনা করতে হবে। তো কৃষিতে নিজেদেরকে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে নিয়োজিত করার সুযোগটা খুবই সহজভাবে আসছে। তোমরা অনেক মনোযোগ সহকারে ইংরেজি এবং গণিত ভালো করে পড়ে নিবা, ব্রেনটা শার্প হবে, সাথে এই কৃষি শিক্ষাটা রাখলে তোমরা ভালো একটা পর্যায়ে পৌঁছতে পারবে আশা করি আগামী ভবিষ্যৎ জীবনে। কারণ বাঁচতে হলে তো খেতে হবে, খেতে হলে কৃষি কাজ করতে হবে। তো এখানে দেখো, অভিযোজন কৌশলের মধ্যে খরা এড়ানোর জন্য কি বলছে, খরা প্রতিরোধ। খরা কাকে বলে এটাও তো জানা দরকার। খরা গ্রীষ্মকালে 15 থেকে 20 দিন একটানা বৃষ্টিপাতহীন সময়টাকে বলা হচ্ছে খরা। এই খরা কিন্তু আবার 3 প্রকারের আছে, তীব্র খরা, মধ্যম খরা, স্বাভাবিক। তীব্র খরায় কিন্তু 90% ফসল রাখবে, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। যে কোনো সময় শীতকালীন এবং গ্রীষ্মকালীন একটা খরা দেখা যায়। গ্রীষ্মকালে যদি 15 থেকে 20 দিন টানা বৃষ্টিপাত না হয় তাহলে সেটা হয়ে যায় খরা এবং মাঝারি খরা, এর বেশি হলে এটা তীব্র খরা হয়ে যায়। তো তোমাদের বইয়ে এখানে দেখো লেখা আছে, ফলনের ফুল ফোটা হতে নানা পরিপক্ক হতে 17 থেকে 20 দিন সময় লাগে। ফলে খরা প্রবণ এলাকা যেমন চাষ করার খরা শুরু পূর্বেই ফসল তোলা সম্ভব। খরা অবস্থায় অভিযোজনের সবচেয়ে বেশি সহায়ক উপায়টা সেটা হচ্ছে এড়িয়ে চলা, অর্থাৎ ফসলটা আগে এই খরার আগে যেন উঠে যায়। বৃষ্টিপাত শুরু হওয়া এবং খরা অবস্থায় শুরু হওয়ার মধ্যবর্তী সময় জীবনচক্র শেষ করে খরা কবলিত বা না হওয়ার কৌশলকে খরা এড়ানো বলে। আবাদকৃত ফসলের মধ্যে কিছু ফসলের জাত রয়েছে যেগুলো জীবনকাল স্বল্প, সেগুলোই কিন্তু এই খরা এড়িয়ে যেতে পারে। কোনো কোনো ফসলের আগাম জাত স্বল্প সময় পরিপক্কতার কারণে দু একটি খরা এড়াতে পারে। তোমাদের এখানে দেখো, খরার প্রতিরোধ করার যে প্রক্রিয়াগুলো আছে তোমাদের বইয়ের 80 পৃষ্ঠায়, খরা কবলিত অবস্থায় ফসল টিকে থাকার কৌশলকে খরা প্রতিরোধ বলে। ফসলের খরা প্রতিরোধ কৌশল আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, খরা সহ্যকরণ, খরা পরিহার করণ। আমরা এখানে খরা সহ্যকরণ কৌশল নিয়ে আলোচনা করব। আসলে এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। এই অধ্যায়ে তোমাদের এই খরার তীব্র খরা এবং সুপ্ত অবস্থার ফসলে খরা পরিহারকরণ কৌশল। পরিহার তো তোমরা বুঝো, পরিহার মানে এড়িয়ে চলা।
আর সহ্যকরণ হচ্ছে মানে খাপ খেয়ে নেওয়া, অভিযোজন যেটাকে বলা হচ্ছে। তারপরে দেখো তোমাদের চতুর্থ পরিচ্ছেদে আছে মৎস্য ক্ষেত্রের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তনে কৃষির যে প্রথমে তোমাদের সংজ্ঞাতে আমি বলছিলাম 4টা বিষয় আছে, একটা হচ্ছে ফসল, আরেকটা হচ্ছে পশু পাখি, আরেকটা হচ্ছে মাছ চাষ। এখানে চতুর্থ পরিচ্ছেদে এই মাছকে মৎস্য হিসাবে আখ্যায়িত করা হয়েছে। মৎস্য ক্ষেত্রের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে, অর্থাৎ বৃষ্টিপাত বেশি হলে মাছের জন্য খুব ভালো হয়, বৃষ্টিপাত কম হলে খরা হবে তখন মাছের উৎপাদন বেড়ে যায়। আর বিশেষ করে আমাদের নদীতে একটু আগে বলছিলাম যে 1000 কিলোমিটার লোনা পানি এসে আমাদের যে পিঠা পানির মাছগুলোকে ক্ষতিগ্রস্ত করতেছে। এই জন্য এইটা হচ্ছে আমাদের মৎস্য ক্ষেত্রে প্রভাব। তা আমি আশা করব তোমরা প্রত্যেকেই পড়াশোনা করবে, এই বিষয়গুলো বুঝতে পারো না সেগুলো আমাদের সাথে যোগাযোগ করে বুঝে নিবে। জীবনটা তোমার করতে হবে তোমাকে। সহযোগিতার জন্য আমরা সর্বদাই সচেষ্ট আছি, অনলাইন ক্লাসের মাধ্যমে আছি, জুম ক্লাসে এখন নিচ্ছি, এবং ভবিষ্যতে আরও চেষ্টা থাকবে তোমাদের জন্য কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তোমরা আশা করি ভালোভাবে আমার এই ক্লাসটা নিবে, পড়াশোনা শুরু করবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, সেই আশা ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।